না, আপনাদের কন্ট্রোল করার জন্য যদি সিসি ক্যামেরা লাগে তাহলে তো আর বলার কিছু নাই। কারণ এখানে তো ছোট কেউ নাই, সব মোটামুটি অ্যাডাল্ট সবাই। আর নিজের রেসপন্সিবিলিটি অন্তত বুঝতে হবে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা যে জিনিসটা করবো সেটার আগে, মানে নতুন কোড লেখার আগে সবার আগে যেটা করা হবে সেটা প্যাকেজিং। তো বড় বড় অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে প্যাকেজিং করে রাখলে আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্রাকচার্ড ওয়েতে থাকে। আর যে কেউ যদি, অন্য কেউ আপনি ছাড়া আপনার প্রজেক্টে কাজ করে, তাহলে সহজে বুঝতে পারবে যে এখানে কী কী ধরনের ক্লাস আছে, এবং কখনো যদি কোনো চেঞ্জ আনতে হয় আমার, কোন ক্লাসে আমি ওপেন করলে ওটাতে আমি কাজ করতে পারবো। তো এখানে আমরা যেই জিনিসগুলো আছে এগুলো আমরা ওই প্যাটার্ন অনুযায়ী প্যাকেজিং করে ফেলবো। প্যাকেজিং কিছু না, সিম্পল একটা ফোল্ডার আপনি রাখতেছেন, আর কিছু না। যেমন অ্যাক্টিভিটি প্যাকেজ আমরা রাখবো অ্যাক্টিভিটি যতগুলো আছে। এটা তো প্যাকেজ যদি আপনি অ্যাক্টিভিটি ক্রিয়েট করার পরে ক্রিয়েট করেন তাহলে তো আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই নিতে হবে। আর যদি আপনি প্যাকেজ ক্রিয়েট করে তারপর অ্যাক্টিভিটি ক্রিয়েট করেন তাহলে তো সমস্যা না, আপনি ওই প্যাকেজেই তো করছেন ক্লাসটা তৈরি। আচ্ছা, আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে ওটার নাম লেখা আছে আগে থেকে মেইন অ্যাক্টিভিটি, কিন্তু অ্যাপ্লিকেশনে মেইন অ্যাক্টিভিটি নামে কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে না। কারণ মেইন অ্যাক্টিভিটি বলতে আসলে কিছু বোঝায় না। কারণ অ্যাক্টিভিটির নাম হইতে হবে ওই অ্যাক্টিভিটিতে আসলে যে কাজটা হইতেছে ওই রিলেটেড। যেমন আমাদের অ্যাক্টিভিটির কাজটা ছিল একটা ডাটা বা এমপ্লয়ি ডাটা ইনসার্ট করার জন্য এই অ্যাক্টিভিটিটা ছিল, এবং আমাদের এমপ্লয়ির নামটা তাই আমরা রিনেম করে নিতে হবে। ফাইলের নামের সাথে কি ক্লাসের নামের কোনো পার্থক্য হলে সমস্যা? হুম, ফাইলের নামের সাথে ক্লাসের নামের পার্থক্য হলে, মানে বুঝিনি। যেমন আপনি এখন অবশ্যই সেম হতে হবে, ক্লাস তো ক্লাস, ক্লাসের নাম ফাইলের নাম তো অলওয়েজ ম্যাচ করতেই হয়, নাহলে তো কোড চলবে না। অটো হয়ে যাবে না? রিফ্যাক্টরগুলো তো অটো হবে না, উনি জিজ্ঞেস করছে যে সেম হইতে হবে নাকি। আর আপনি রিফ্যাক্টর না করে যদি ক্লাসের নাম চেঞ্জ করেন, ধরেন ফাইলের জায়গা আছে আপনি ক্লাসের নাম চেঞ্জ করে ফেলছেন, তাহলে তো হবে না। এই জন্য আপনার যে কোনো কিছু চেঞ্জ করতে হলে গুড প্র্যাকটিস হলো রিফ্যাক্টর করা, তাহলে যত জায়গায় এই জিনিসটা ইউজ হয়েছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আর আইডি লিখতে লাগবে ঠিক। এই যে স্যার আপনি ফোল্ডার মধ্যে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কি আমরা ফোল্ডার যেখানে মানে প্যাকেজ ইম্পোর্ট হওয়ার কথা ছিল সেখানে ইম্পোর্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা রিফ্যাক্টর হয়ে গেছে না, কারণ রাখার পরে কিন্তু আমার একটা উইন্ডো আসছে যে আমি এটা রিফ্যাক্টর করবো না কি করবো না, ওকে দেওয়ার ফলেই তো গেছে, না যাইতো না। এই যে রিফ্যাক্টর দিলে তারপর ওখানে যায়, কারণ এই বাইরে যখন ছিল তার উপরে প্যাকেজের ইনফরমেশন একটা দেওয়া ছিল, এখন যেহেতু আমি আরেক প্যাকেজে নিছি তার প্যাকেজের ইনফরমেশন তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করার আগে সবার আগে যে জায়গায় চেঞ্জটা করতে হবে আমার ম্যানেজারে লিস্ট ভিউতে ডাটা দেখানোর জন্য, যাতে সবগুলা ডাটা নিয়ে আসে দেখাইতে পারে, ওটার জন্য একটা মেথড। একটা ফুল স্ক্রিন করেন কিভাবে? কই ডাবল ক্লিক ডাবল ক্লিক করছি, আর কিছু নেই। আচ্ছা, আচ্ছা, এই মেথড যেহেতু আমাদের রিটার্ন করবে কি একটা কালেকশন অফ এমপ্লয়ি, তো আমার অ্যারে লিস্টের টাইপ কী হবে, বা মেথডের টাইপটা আমার হইতে হবে কি অ্যারে লিস্ট মাস্ট, কারণ যেহেতু রিটার্ন করবে একটা অ্যারে লিস্ট, এবং অ্যারে লিস্টের টাইপ এমপ্লয়ি। এটা যেহেতু আমি গেট করতেছি এই জন্য এটার কোনো প্যারামিটার লাগে নাই। তো এটার ক্ষেত্রেও সেম এক্সিউলাইট আমার ওপেন করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমার রিড মোডে, রাইট মোডে ওপেন করবো না।
তো এখানে আমরা সিলেটে কোয়েরি একটা লিখছি, আপনি আপনার মতো যে কোনো কোয়েরি লিখতে পারেন আনার জন্য। আমরা লিখছি এখানে সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম, যে টেবিল থেকে আপনি ডাটাটা আনবেন। হ্যাঁ, বুঝি নাই কি এটা মেথডের নাম। তো মেথড আপনি কল করবেন নাম ছাড়া কিভাবে মেথড আসবে কোথেকে, আমি বুঝলাম না। মেথডের নাম ছাড়া তো আপনি কল করা যাবে না, নাম তো লাগবেই। আচ্ছা, আরেকটা জিনিস মিস হয়েছে, যে রিটার্ন যেটা করবে লিস্টটা দেওয়া নাই। আচ্ছা, এই আর লিস্টটা স্যার আমরা কেন উপরে ডিক্লেয়ার করলাম না ক্লাস লেভেলে? এটা তো ক্লাস লেভেলে তো সেম থাকবে না অলওয়েজ। যখন আমি মেথডটা কল করব তখন নতুন করে অ্যারে লিস্টে ক্রিয়েট হবে। ক্লাস লেভেলে রাখলে তো সবসময় একই অ্যারে লিস্টে ডাটা আসতে থাকবে, তাহলে তো আগের যে ডাটাগুলো আমি আনছিলাম ওগুলো থাকি যাইতেছে। তো আমার তো প্রতিবার মেথড অনুযায়ী অ্যারে লিস্টের ডাটা তো চেঞ্জ হইতে হবে, আগে ডাটা তো থাকা যাবে না। এই জন্য আমরা এখানে ওই মেথডের ভিতরে এটা করছি, মেথড ওয়াইজ অ্যারে লিস্ট সেপারেট। আচ্ছা, আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের কার্সর ফ্যাক্টরি ছিল ডাটাবেজের ক্ষেত্রে। ওই কার্সর ফ্যাক্টরিতে বলা হতো যদি আমরা দিতাম কার্সরের বিহেভিয়ারটা, এবং এই কার্সর হলো সেটা। কার্সরের কাজ হলো ডাটাবেজের এসকিউলেটেড ডাটাবেজ থেকে ডাটা রিড করে নিয়ে আসা, এবং এই কার্সরটা অনেকটা পয়েন্টারের মতো আপনার বিহেভিয়ার করে। আপনার কার্সরকে পয়েন্ট করে দিতে হয় যে কোন ডাটাটা সে রিড করবে। প্রথম পজিশনে রিড করতে হয়, তারপরে তাকে বলে দিতে যে নেক্সট পজিশনে যাও। নাইলে কিন্তু সবসময় যদি নেক্সট পজিশনে তারা না পাঠান, দেখবেন আপনার ডাটাবেজে ডাটা আছে 5টা, সে 5টা ডাটাই রিটার্ন করবে, দেখবেন সব ডাটা সেম, প্রথম ডাটাই সে বারবার রিটার্ন করতেছে। তো কার্সরের ক্ষেত্রে বিহেভিয়ারটা প্রথম থেকে শুরু করে সে লাস্ট পর্যন্ত যাইতে থাকে, এটা হলো ডিফল্ট বিহেভিয়ার। আপনি যদি ডিফল্টটা না চান, অন্যভাবে বিহেভিয়ার ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে তখন আপনার একটা কার্সর ফ্যাক্টরি ডিফাইন করার দরকার হইতো। স্যার আমরা যখন একটা আইডি মেসেজ বা আমরা 5টা চাই মানে টপ 5 বা লাস্ট 5, ওটাতে আপনি কোয়েরির উপরে, তখন কোয়েরির উপরে কোয়েরির উপরে আপনি কোয়েরি যেভাবে লিখবেন ডাটা তো ওইভাবে সে রিটার্ন করবে। কিন্তু কোয়েরিটা এক্সিকিউট করে যে ডাটাটা আসবে, এটা আসবে কার্সরের কাছে। কার্সরের মাধ্যমে আপনার ডাটাটা নিতে হবে, কার্সর ছাড়া আপনি নিতে পারবেন না। ওয়ান কাইন্ড অফ রেজাল্ট স্যার। হ্যাঁ, অনেকটা এরকমই। আর র কোয়েরির ক্ষেত্রে আপনার এখানে দেখেন প্যারামিটার দুইটা আছে, একটা হলো যে এসকিউএল কোয়েরিটা আপনি পাস করবেন, আর আরেকটা হলো সিলেকশন আর্গুমেন্ট। এই সিলেকশন আর্গুমেন্টটা কিছু না, যে আপনার অনেক সময় ডাটা থেকে আনার সময় বিভিন্ন কন্ডিশন থাকে, যে আমার যদি এটা ইউজ টু এটা হয় তাহলে আমি ভ্যালুটা আনবো। ওইটা আপনি কোয়েরি দিয়েও লেখা যায় একই কথা, কিন্তু র কোয়েরি দিয়ে এখানে পাস করে ওইটা অনেকটা সিকিউর ওয়েতে, যাতে একটা স্ট্রাকচার ওয়ে সে দিয়ে দিছে আর কি। এখানে দেওয়া হয় আপনার অ্যারে কতগুলা দেওয়া হয়, যে আপনি কোনটার সাথে কী ম্যাচ করতে চান, একটা অ্যারে পাস করে এবং এর সাথে একটা ভ্যালু সে অ্যাসাইন করে। তো প্যারামিটার আকারে যদি কোনো ভ্যালু থাকে, সেক্ষেত্রে তখন ইউজারের থেকে যে মেথডটা সে কল করবে, মানে যদি কন্ডিশন দেওয়া হয় আপনি কোনো একটা এগেনস্টে ম্যাচ করবেন। ধরেন গেট অল এমপ্লয়ের ক্ষেত্রে আপনি চাইতেছেন আমার গেট করতে হলে একটা কিছু দিতে হবে তারে, ধরেন আইডি দিল। আপনি গেটের ক্ষেত্রে আপনি বললেন যে যদি আইডি এটার সাথে ম্যাচ করে তাহলে আসবে, নাহলে আসবে না। সেক্ষেত্রে আপনার এখানে আইডিটা ওইভাবে পাস করার দরকার হইতো। কিন্তু চাইলে আপনার এই কোয়েরি যেটা লিখছি ওখানেও দিলেও একই কাজ হয়। এটা একটু গুড প্র্যাকটিস আর কি, এবং এক্ষেত্রে সিকিউরিটিটা ভালো থাকে এসকিউএলের। স্যার এখানকার প্যাটার্নটা কি আরে না একটা জাস্ট আমি আইডি স্ট্রিং না না না, অ্যারে পাঠাইতে হবে, এই যে সিলেকশন আর্গুমেন্ট অ্যারেটা পাঠাইতে হবে। এটা কোয়েরির মধ্যে লিখলে ভালো না, কারণ হ্যাঁ? হয়তো মানে যেগুলো আমি চাচ্ছি না আনএক্সপেক্টেড ভ্যালুগুলোও আসবে। কোনটাতে? মানে ওই যে প্যারামিটার পাসিং বলা হচ্ছে ওটা যেটা চাচ্ছি না সেটা তো আপনার এখানে আপনি মেথডের প্যারামিটার কি না লিখবেন, কারণ আপনার এই মেথডটা তো স্পেসিফিক কাজের জন্য আপনি লিখতেছেন। আপনার যেটা দরকার আপনি প্যারামিটার তো ওই জিনিসগুলোই রাখবেন। হচ্ছে যে কোয়েরির সময় যদি সিলেক্ট অল দিয়ে দিই, এখানে যদি কোয়েরির সময় যদি না লিখি, হ্যাঁ, কোয়েরিটা তখন অন্যভাবে লিখতে হবে। কোয়েরি তো এখানে লিখলে তো সব নিয়ে আসতেছে, কোয়েরিটা তখন ওইভাবে সাজাইতে হবে যে কার সাথে কীভাবে ম্যাচ করবে। ওইটার সমস্যা না। আপনার সিলেকশন আর্গুমেন্ট কীভাবে ইউজ করতে হয়, আপনার স্ট্যাক ওভারফ্লোতে খুঁজলে আপনি বিভিন্ন ধরনের এক্সাম্পল পাবেন। কিন্তু নর্মাল যদি আপনি চান যে সবগুলো এমপ্লয়ি আনার জন্য কোনো ধরনের সিলেকশন আর্গুমেন্ট আপনি পাস করবেন না, সেক্ষেত্রে আপনার এই জন্য এখানে নাল পাস করা হইতেছে। প্রয়োজন হচ্ছে না, আমি কোয়েরির মধ্যে দিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, একই কথা, ঘুরে ফিরে কাজ কিন্তু একই হবে। এটা হলো স্ট্রাকচার্ড ওয়ে আর কি, গুড প্র্যাকটিস, আর কিছু না। ওপি বেজ এটা ওপি মানে এসকিউএলের বিভিন্ন ডকুমেন্টেশন দেখবেন এটা রিকমেন্ড করে বেশি,
ওইভাবে না করে এইভাবে করার জন্য। আলটিমেটলি রেজাল্ট কিন্তু আপনার একই আসতেছে, আপনি কোয়েরির মধ্যে কন্ডিশন দিয়ে ডাটা আনেন বা এখানে দিয়ে ডাটা আনেন, আলটিমেটলি ডাটাটাই তো আসবে, আর কিছু তো না। আচ্ছা, তো আচ্ছা, এখানে আমরা চেক করছি কার্সর ডট মুভ টু ফাস্ট। কার্সর ডট মুভ টু ফাস্ট ট্রু তখনই হবে যখন এখানে কোয়েরি যেটা আমার চালানো হয়েছে ওইটার এগেনস্টে কোনো ডাটা আসছে। তার মানে আমার জন্য যদি ডাটা থাকে তাহলেই তো আমি ডাটা রিড করবো, ডাটা না থাকলে তো রিড করার দরকার নাই। তো কার্সর ডট মুভ টু ফাস্ট থাকলে পরে আপনি লুপ দিয়ে ডাটা একটা পর একটা নিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, আইডি তো ইন্টিজার না? আপনারা যদি খেয়াল করেন এখানে কিছু না, আমার আইডিটা আমার ডাটাবেজে আছে, ডাটা আনতে চাইতেছি, যেহেতু কার্সরের কাছে ডাটা আছে। আপনি স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি, কার্সর থেকে যে ডাটাটা আমি আনবো ওটা একটা ইন্টিজার টাইপের ডাটা, এই জন্য কার্সর ডট দিয়ে গেট ইন্টিজার দিছি। তো গেট ইন্টিজার দেওয়ার পরে যেটা আমার কাছে চাইতেছে সেটা হলো কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমার যে কলামটা আছে, আমি কলামের নাম জানি, কলামের ইন্ডেক্স কত এটা তো জানি না। তো এই জন্য আমরা দিয়েছি কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স, মানে কলামের ইন্ডেক্সটা বের করার জন্য। তো গেট কলাম ইন্ডেক্সের ক্ষেত্রে কলামের নামটা তো আমার দিতে হবে। তো গেট কলাম ইন্ডেক্সে তখন আমরা যে কলামের ডাটাটা চাই সেই কলামের নামটা এখানে পাস করে দিলাম, তাইলে সে ওই কলামের এগেনস্টে যে ভ্যালুটা আছে সে ওটা দিয়ে দিবে। আমার যে ভ্যালুগুলো ছিল কার্সরের কাছে, আইডি, নেম, ডেজিগনেশন, এখন আমার কাছে আছে আলাদা আলাদাভাবে সেপারেট ইন্ডিভিজুয়াল এক একটা ভ্যালু, অবজেক্ট হিসেবে কিন্তু এখনও নাই। তো আমার অবজেক্টের কনসেপ্টের জন্য মিনিমাম ভ্যালু দরকার ছিল এখন তিনটা অ্যাভেলেবল। এখন আমি অবজেক্ট তৈরি করে অবজেক্ট আকারে লিস্টে তখন পাস করতে পারি এখন। আচ্ছা, সরি, সরি, তো আমার লুপটা ততক্ষণই চলবে যদি নেক্সটে কোনো এলিমেন্ট থাকে। আর যদি নেক্সটে কোনো রিড করার জন্য কোনো ডাটা না থাকে তাহলে আর লুপটা এই পর্যন্তই কাজ করে শেষ। তো এইটা রিটার্ন আলটিমেটলি অ্যাড করার পর যে অ্যালিস্টটা হয়েছে অ্যালিস্টটা আমরা রিটার্ন করে দিব। এখন আমার কাছে এই ডাটাবেসে যতগুলো এমপ্লয়ি আছে সবগুলা অবজেক্ট সহ একটা অ্যারে লিস্ট আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা অ্যাক্টিভিটি তৈরি করি, যেহেতু অ্যাক্টিভিটি আলাদা একটা লিস্টে দেখাইতে হবে। অ্যাক্টিভিটির পাশে কি স্যার অ্যাক্টিভিটি রাখতেই হবে? এটাই তো আপনার কনভেনশন, কারণ আপনি যদি নর্মাল নাম দিয়ে রেখে দেন ওটা অ্যাক্টিভিটি বিহেভিয়ার করবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার অ্যাক্টিভিটি অনেকগুলো হয়, কোনটা অ্যাক্টিভিটি কোনটা ক্লাস, কোড ওপেন করা ছাড়া তো বোঝা যাবে না।
যখন আপনার অ্যাপ্লিকেশন বেশি বড় হয়ে যাবে তখন আপনার ম্যানেজ করতে কষ্ট হয়ে যাবে। ভিডিও রান করছে। হ্যাঁ, ভিডিও চলতেছে। এটা হলো আমার অ্যাক্টিভিটির লিস্ট ভিউ, যে এখানে যেহেতু আমাদের এমপ্লয়ি ক্লাসের মধ্যে ডাটা আছে কয়টা, নেম আর ডেজিগনেশন, দুইটা আলাদা আলাদা ডাটা। তো এই ক্ষেত্রে যদি আপনার সেপারেট কোনো অ্যাকশন না থাকে, শর্টকাট ট্রিক হলে আপনি লিস্ট ভিউতে স্ট্রিং দুইটা কনকেট করে একটা টেক্সট ভিউতে কিন্তু দেখাই দেওয়া যায়। দুইটা ডাটাই কিন্তু তখন শো করবে। কিন্তু কখনও যদি আপনার আলাদা আলাদা কম্পোনেন্টে আলাদা আলাদা অ্যাকশন দেওয়ার দরকার হয়, যে নেমে ক্লিক করলে একটা কাজ হবে, ডেজিগনেশনে ক্লিক করলে আরেকটা কাজ হবে, ওই ক্ষেত্রে তো তখন আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকশন দেওয়ার ক্যাপাসিটিটা তখন থাকবে না। কারণ যেহেতু আপনি একটা কম্পোনেন্টের মধ্যে ঢুকে দিচ্ছেন, তখন তো আর আলাদা হিসেবে নাই, তখন তো একটা হয়ে গেছে। ওই ক্ষেত্রে তখন আপনার ওই ধরনের ফিচার যদি ইউজ করতে হয়, তাহলে আপনার কাস্টমার একটা মাস্ট ইমপ্লিমেন্ট করতেই হবে। তো কাস্টমারটারে তো আমার যেহেতু আলাদা লেআউট একটা দিতে হয়, যে আমার এই প্রতিটা লিস্ট ভিউর রোয়ের ডিজাইনটা কীরকম হবে, তো ওটার আগে আমরা একটা স্যাম্পল ডিজাইন করে ফেলি লেআউটের জন্য। আমাদের যেহেতু ডাটা আছে দুইটা, শুধু দুইটা টেক্সট ভিউ থাকবে এখানে, আর কিছু না। আচ্ছা, তো এখানে আমরা লেআউটের ক্ষেত্রে মার্জিন 8 dB দিছি, কারণ হলো অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আপনার বাটন দুইটা যদি কখনো পাশাপাশি দেন, অনেক সময় দেখা অতিরিক্ত বাটন হলে বাটনের থেকে একটা বাটনের গ্যাপ যদি না থাকে, আপনি এক বাটন প্রেস করতে যায়, অনেক সময় দেখা যায় আরেক বাটন প্রেস হয়ে গেছে, স্ক্রিন যদি ছোটো হয়। তো সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হলো যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্স আপনার 8 dB থাকতেই হবে, মানে ফিঙ্গার টিপ ডিস্টেন্স যেটার বলে, মানে যাতে একটাতে প্রেস করতে গিয়ে আপনি আরেকটাতে ভুলে কখনো প্রেস না পড়ে। আপনার যত বেশি দেন সমস্যা নাই, কিন্তু মিনিমাম 8 dB থাকা উচিত যে কোনো দুইটা কম্পোনেন্টের মধ্যে, যদি ক্লিক ইভেন্টের ইস্যু থাকে। আচ্ছা, আমার টেক্সট ভিউ এখন দেওয়া আছে, লেআউটে কোনো কাজ নাই। এখন আমাদের শুধু কাস্টম অ্যাডাপ্টারটা তৈরি করতে হবে। আলাদা একটা লেআউট নেই। এটা আমরা করছি ওই টেক্সট লিস্ট ভিউর প্রতিটা রোয়ের ডিজাইনটা কীরকম হবে, এটা কিন্তু গত ক্লাসে করা হয়েছে। কাস্টম লেআউট আমরা করছিলাম না, কাস্টম লেআউট করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমার একটা টেক্সট ভিউ ছিল, আলাদা লেআউট দিয়ে করছি প্রতিটা রোয়ের ডিজাইন। এখন আমরা করতেছি একটা টেক্সট ভিউ জায়গায় দুইটা টেক্সট ভিউ, কারণ একটা টেক্সট যদি আপনার চেঞ্জ হয়, সেক্ষেত্রে নর্মাল অ্যাডাপ্টার বেসিক যেটা আছে ওটা দিয়ে আমার কাজ চলে। যখন একটার বেশি টেক্সট চেঞ্জ হয়, তখন আপনার কাস্টম অ্যাডাপ্টার যাইতে হবে। সেইখানে অনেক কনফিউজিং একটা জায়গা, যেমন একটা লিস্ট ভিউ তৈরি করলেন, হ্যাঁ, তার সাথে আপনি অ্যাডাপ্টার সেট করবেন, আর এখানে একটা লেআউট তৈরি করলেন। অ্যাডাপ্টার এই লেআউটটা থাকবে। অ্যাডাপ্টার এই লেআউটটা অ্যাডাপ্টারে সেট করে দেবেন। হ্যাঁ অ্যাডাপ্টার এই জিনিসটাকে লিস্ট ভিউ সেট করবে। হ্যাঁ,
আর লিস্ট ভিউটা তখন ওই অ্যাক্টিভিটি দিয়ে আমরা লিস্ট ভিউটা তো অ্যাক্টিভিটি লেআউটেই আছে, অন্য কোথাও তো নাই। যে অ্যাক্টিভিটিটা ডিসপ্লেতে আসবে ওই অ্যাক্টিভিটি লেআউটটিতে আছে। স্যার এই লেআউটটা স্যার কোথায় সেট করছেন মানে আলাদা এটা সেট করবো আমরা অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে। না, এটা দেখা যাচ্ছে না আর কি স্ক্রিনশটের কারণে। আচ্ছা, তো অ্যাডাপ্টারের ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভিটির মতোই, এই অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করতে হয়। এখানেও অ্যাডাপ্টার যে কোনো একটা ক্লাসকে ইনহেরিট করতে হবে। তো বেসিক্যালি অনেক ধরনের অ্যাডাপ্টার ক্লাস আছে, অ্যাডাপ্টার, বেস অ্যাডাপ্টার, আরও অনেকগুলো আপনারা পাবেন ডকুমেন্টেশন যদি দেখেন। তো ওটার মধ্যে যে কোনো একটাকে ইনহেরিট করলেই চলবে। তো আমরা অ্যাডাপ্টার দিয়ে আপাতত কাজটা চালাতে পারবো। তো এই ক্ষেত্রে গতবার আমরা কিন্তু দেখছিলাম যে অ্যাডাপ্টার ইউজ করার সময় অ্যাডাপ্টার একটা ডাটা টাইপ দেওয়ার লাগে, যেই এয়ার লিস্ট আপনি এখানে দেখাবেন ওটার টাইপ অনুসারে। তো আমাদের যে এয়ার লিস্টটা আসবে এটা হলো একটা এমপ্লয়ি টাইপের। তো এই জন্য আমার অ্যাডাপ্টারের যে টাইপটা হবে ওটাও এমপ্লয়ি টাইপের দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রেও আপনার ডাটাবেজের মতো সেম। তো যে অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্টটা তৈরি করবে তার কাছে যে ইনফরমেশনগুলো আসবে প্যারামিটারের, সেই ইনফরমেশনগুলো থাকবে, বাকিগুলো আপনি এই ক্লাস থেকেই সেট করে পাঠিয়ে দেবেন। যেমন ইউজারের অ্যাডাপ্টারের ক্ষেত্রে কমন যে জিনিসটা আসতে পারে সেটা হলো কনটেক্সট আর যেই ডাটাটা সে এখানে দেখাতে চায়। বাকি যেমন লেআউটটা আছে, লেআউটটা তার থেকে নেওয়ার দরকার নাই, আমি এখান থেকেই একটা ফিক্স করে দিব, কারণ যেহেতু ওই লেআউটের উপরে আমার ডিপেন্ডেন্সি আছে যে কম্পোনেন্টগুলো কোনটাতে কোন ডাটা বসবে। আমার যদি টেক্সট ভিউ অনেকগুলো থাকে বা নর্মাল বাটন থাকে, ওটা আইডি ধরে ভ্যালুগুলো তো ওখানে সেট করতে হবে। তো এই ক্ষেত্রে ইউজারকে ওই স্বাধীনতা দেওয়া যাবে না যে ইউজার যাতে আমার লেআউটটা পাস করতে পারে। আমরা এখান থেকে এটা সরাই ফেলবো, কিন্তু ভ্যালুটা আমার পাস করে দিতে হবে ডট এমপ্লয়ি রো। আচ্ছা, এটা অ্যারে লিস্ট। এখানে অবজেক্ট রাখলেও কাজটা চলে, একই কথা, কিন্তু কথা হলো নামের সুবিধার জন্য যেহেতু আমরা জিনিসটা ইউজ করব, বোঝার যাতে যায় অবজেক্ট দিয়ে আসলে কার অবজেক্ট জিনিসটা বোঝা যায় না কিন্তু অনেকটা। আচ্ছা, আমার এই এয়ারলিস্টের ক্ষেত্রে নিউ এয়ারলিস্ট দেওয়া লাগতেছে না, কারণ কি যখন এয়ারলিস্ট যে পাস করবে সে কিন্তু ডাটা সহ এয়ারলিস্টটা পাস করবে। সেক্ষেত্রে আমার নাল পয়েন্টার এক্সেপশন হওয়ার কোনো চান্স নাই, কারণ যদি সে নালই থাকে তো ডাটা তো পাস করতে পারবে না। কারণ আমার এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে এমপ্লয়িজ ডাটা সহ ওই টাইপের একটা এয়ারলিস্ট আমার এইখানে আসবে যে আমার ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করবে। আচ্ছা, তো এইটা তো হলো কনস্ট্রাক্টরের ভ্যালুর জন্য, মানে এই ক্লাসের অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর কীরকম হওয়া উচিত ওটা কনফিগার করা হয়েছে। কিন্তু অ্যাডাপ্টার ক্লাসের মেইন উদ্দেশ্য হলো আমার লিস্ট ভিউর কাস্টম যে রোটা আছে, যে ডিজাইনটা, ওটাতে কী কী কম্পোনেন্ট আছে, কোথায় কোন ডাটাটা বসবে, মানে ভিউটা কনফিগারেশন করা। ওটার জন্য আমাদের একটা মেথডকে ওভাররাইড করতে হবে, সেটা হলো গেট ভিউ মেথড। এটা কি করে দিলেন? গেট ভিউ লিখছি, সাজেশনে আসছে, যেটা আসছে সিলেক্ট করছি। অল্টারিং ইনসার্ট শর্টকাটটা কি ছিল? হ্যাঁ, কন্ট্রোল ও দিলে ওভাররাইড করার জন্য এই ক্লাসে যত অ্যাভেলেবল মেথড আছে সবগুলো আসবে। তার থেকে যেটা আপনি ওভাররাইড করতে চান ওটা সিলেক্ট করবেন, ওটা চলে আসবে এখানে। আচ্ছা, তো এই মেথডে সবার আগে যে কাজটা করব আমি সেটা হলো এখানে দেখবেন প্যারামিটার হিসেবে আছে পজিশন, কনভার্ট ভিউ, ভিউ গ্রুপ। তো পজিশন তো আমরা গত ক্লাসে আলোচনা করা হয়েছে, আইটেমের ক্ষেত্রে নির্দিষ্ট রোয়ের যে পজিশন নাম্বার এখানে ওই পজিশনটা থাকবে। আর কনভার্ট ভিউ আসলে নামটা লেখা আছে কনভার্ট ভিউ, এখানে কনভার্ট ভিউ বলতে বোঝানো হয়েছে প্রতিটা রোয়ের ভিউটা ইন্ডিভিজুয়াল, প্রতিটা রোয়ের এক একটা ভিউ থাকে,
ওই ভিউর মধ্যে ওই ভিউ রিলেটেড ইনফরমেশনগুলো আপনি পাবেন। আর ভিউ গ্রুপ বা প্যারেন্ট হলো পুরা হোল অ্যাজ এ হোল লিস্ট ভিউটা এখানে ভিউ গ্রুপ হিসেবে কাজ করবে। তো আমার প্রথম কাজ হবে এখানে আমার যে কালেকশনটা আসছে কনস্ট্রাক্টরে ওখান থেকে এই নির্দিষ্ট পজিশনের ডাটাটা আলাদা করে নেওয়া, কারণ আমার যদি ভিউতে সেট করতে হয় ডাটা তো সেপারেট রাখতে হবে আগে। তো এমপ্লয়ি অ্যারে লিস্ট থেকে আমার এই পজিশনে যে ডাটাটা আছে বা যে অবজেক্টটা আছে এমপ্লয়ি টাইপের ওটা আমরা এখানে আলাদা করে নিছি। তো এখন আমার ভিউটা কিভাবে কনফিগার হবে এটা সেট করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যে ভ্যালুগুলো পাস করছি একটা জিনিস খেয়াল করে এখানে আমার লেআউট ইনফ্লেটার নিয়ে আসতে হয়েছে, কারণ আমার যে অ্যাক্টিভিটিতে যে লিস্ট ভিউটা আছে ওখানে লিস্ট ভিউতে কিন্তু টেক্সট ভিউগুলোর ডিজাইন দেওয়া নাই, ওটা একটা আলাদা এক্সএমএল ফাইলে, কিন্তু ওই ডিজাইনটাই আমার লিস্ট ভিউর মধ্যে দেখাইতে হইতেছে প্রতিটা রোয়ের ক্ষেত্রে। তো যেহেতু আমার আরেকটা এক্সএমএল মধ্যে চলে আসতেছে, এক্ষেত্রে লেআউট ইনফ্লেটার আমার কাজটা করে ইনফ্লেট করে নিয়ে আসে ওই লেআউটটা। লেআউট ইনফ্লেটার আপনারা এই কাস্টমার লেআউট ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হবে, মানে আরেকটা লেআউটের উপরে অন্য কোনো লেআউট যদি ইনফ্লেট করে নিয়ে আসতে হয় এই লেআউট ইনফ্লেটার আপনার সেই কাজটা করে দেয় আর কি। তো এক্ষেত্রে প্যারামিটার হিসেবে আমরা কন্টেস্ট পাস করছি, আর ইনফ্লেটার মেথডের ক্ষেত্রে তিনটা ভ্যালু আমার পাস করতে হয়েছে। একটা হলো রিসোর্স, মানে যেই লেআউটটা আমি ইনফ্লেট করতে চাই সেই লেআউটটা, আর পরেরটা হলো ভিউ গ্রুপ এক্ষেত্রে প্যারেন্ট, এবং পরেরটা হলো বুলিয়ান অ্যাটাচ টু রুট, আমি এই ভিউটা কি রুটের সাথে অ্যাটাচ করব নাকি, মানে যেই লেআউটে আমি ইনফ্লেট করতেছি। তো এই ক্ষেত্রে আমরা প্যারামিটার ফলস রাখছি, কারণ হলো আমরা যে ভিউটা ইনফ্লেট করছি যেখানে ওটা কোনো ভিউ না, ওটা ভিউ গ্রুপ। কারণ লেআউট ফাইলের মধ্যে একটা লিনিয়ার লেআউট বা রিলেটিভ লেআউট যাই থাকুক তার মধ্যে অনেকগুলো টেক্সট ভিউ থাকতে পারে, বাটন থাকতে পারে, আরও বিভিন্ন কিছু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটা ভিউ গ্রুপ আর একটা ভিউ গ্রুপের কখনো অ্যাটাচ হইতে পারে না। যদি আপনার ভিউ গ্রুপের মধ্যে অ্যাটাচ করতে হয় এটা একটা ভিউ অবশ্যই হইতে হবে। মানে আমি যদি লেআউট ছাড়া কোনো একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের আইডি এখানে পাঠাতাম, ধরেন r.id বা কোনো টেক্সট ভিউর আইডি বা এডিট টেক্সট বা বাটনের আইডি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন আমার এই ফলস এটা ট্রু হইতো। তো আপনার যদি লেআউট ইনফ্লেটারের ডকুমেন্টেশনগুলো দেখেন ওখানে এত ক্লিয়ারলি কিন্তু বলা নাই অ্যাটাচ টু রুট মানে কি, অনেকটা থিওরিটিক্যাল কিছু টার্ম ইউজ করা হয়েছে, তো কখন ট্রু হবে কখন ফলস হবে এটা বলা নাই। কিন্তু সার্চ যদি দেন কখনো একটা আর্টিকেল মেবি আসতে পারে, এটা কার জানি লেখা খেয়াল নাই, ওখানে মোটামুটি লেআউট ইনফ্লেটারের এই কনসেপ্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে যে কী ধরনের ক্ষেত্রে ট্রু হইতে পারে ফলস হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ভিউ গ্রুপটাই আমরা পাঠানো হয় এবং ফলসই থাকে, মানে কখনো এখন পর্যন্ত আমার ফেস করতে হয় না আর কি যে এটা ট্রু দিয়ে আমি কোনো একটা ভিউ ইনফ্লেট করছি। হইতে পারে আপনাদের কোনো এক সময় কোনো একটা অ্যাপ্লিকেশনের তাগিদে ভিউ ইনফ্লেট করার দরকার হতে পারে, সেই ক্ষেত্রে তখন লাগবে আর কি, বুঝে সিঙ্গেল একটা ভিউ থাকলে তখন এটা ট্রু হবে। এখানে যেহেতু আমরা ভিউ গ্রুপ পাঠাতেছি এই জন্য এটা ফলস। যদি আপনি এখানে ট্রু লিখে পাঠান তাহলে দেখবেন অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, বলবে ভিউ গ্রুপ ক্যানট বি অ্যাটাচ টু অ্যাজ এ আরেকটা প্যারেন্টের মধ্যে চাইল্ড হিসেবে। এক প্যারেন্ট আরেক প্যারেন্টের চাইল্ড হতে পারে না, প্যারেন্টের চাইল্ড হতে হলে আপনার চাইল্ডই পাঠাতে হবে। আচ্ছা, তো এটা হলো আমার কোন লেআউটটা ইনফ্লেট করবে, কীভাবে ইনফ্লেট করবে ওটা বলা। এখনও কিন্তু আমার এর ভিতরে কী কী কম্পোনেন্ট আছে ওটার মধ্যে ডাটাগুলো কীভাবে বসবে ওটা বলা হয় নাই। আচ্ছা, তো আমরা অ্যাক্টিভিটির ক্ষেত্রে যে কাজটা করতাম সেটা হলো সরাসরি ফাইন্ড ভিউ আইডি দিলে কিন্তু ভিউটা পেয়ে যেত, কারণ আমার লেআউটের মধ্যে যে কন্টেন্ট ভিউ সেট করা আছে তার থেকে সে নিয়ে আসতো। কিন্তু আমার এই মেথডের ভিতরে আমার স্পেসিফিক একটা ভিউ আছে বা কনভার্ট ভিউ যেটার বলেন। তো এখন আমার লেআউটটা ইনফ্লেট করতেছি কোনটা, কনভার্ট ভিউতে যেটা দেওয়া আছে লেআউট, এবং আমার যে টেক্সট ভিউগুলো আমার ফাইন্ড ভিউ আইডি করার দরকার ওটাও আছে কার কাছে, কনভার্ট ভিউর কাছে। তো আমার যদি ফাইন্ড ভিউ আইডি করতে হয় কনভার্ট ভিউ থেকেই করতে হবে।
আচ্ছা দাঁড়ান একটু লেখাটা শেষ করি। তো এখানে আমরা যে কাজগুলো করছি, এখন কথা হলো ফাইন্ড ভিউ আইডি করার পর ওই টেক্সট বুকগুলোতে অবজেক্ট থেকে ডাটাটা সেপারেট করে সেট টেস্ট করে দেওয়া হয়েছে। তো আলটিমেটলি আমি এতক্ষণ ধরে যে কনভার্ট ভিউটা কনফিগার করা হয়েছে বা আপনারা যে ভিউটা কনফিগার করবেন ওই ভিউটাই আমার রিটার্ন করা দরকার এবং ফাইনালি ওটাই রিটার্ন হবে, যাতে লিস্ট ভিউতে ওই ভিউটা স্পেসিফিক্যালি দেখা যায় এবং ডাটা সেট করা সহ। তো এখন পর্যন্ত যেটা লেখা হয়েছে এটা শুধুমাত্র বেসিক একটা লিস্ট ভিউ দেখানোর জন্য মিনিমাম মেথড। আপনার যদি এটা কিন্তু গুড অ্যাপ্রোচ না, কারণ এটা ক্ষেত্রে হয় কি আপনার যতবার ডাটা যত বেশি ডাটা থাকবে ততবার কিন্তু গেট ভিউ কল হবে, গেট ভিউতে ততবারই আপনার ভিউ ফাইন্ড ভিউ আইডি করতে থাকবে। তো এক্ষেত্রে রিসোর্স নষ্ট হয়। দেখবেন আপনার যদি ডাটা বেশি হয়ে যায় স্ক্রল করতে গেলে, যেহেতু ফাইন্ড ভিউ আইডি করতে হইতেছে তার জন্য তো একটা সময় লাগে, তো ওই ক্ষেত্রে তখন ভিউটা জেনারেট হতে কিছুটা স্লো হয়ে যাবে। 5-10টা ডাটা থাকলে আপনি টের পাবেন না, ওটা তো এমনি চলে আসবে। ডাটা যখন বেশি হয় তখন স্লো হয়ে যাবে। সেই ক্ষেত্রে অন্য একটা কনসেপ্ট ইউজ করতে হয়, ভিউ হোল্ডার দিয়ে আপনাদের ডাটাগুলা যাতে বারবার লোড না হয়, একটা নির্দিষ্ট সময় শুধু লোড হয়, ওইটা ইউজ করা হয় আর কি। ভিউ হোল্ডার কনসেপ্ট ইউজ করা হয়, মানে সে স্ট্যাটিক রেফারেন্স একটা রেখে দেয় প্রথমবার যে ভিউগুলো জেনারেট করে ওটাই। কারণ আলটিমেটলি আপনি দেখেন যে আপনার লিস্ট ভিউতে 100 ডাটা থাকুক 1000 ডাটা থাকুক, আমার তো ভিউ কখনোই চেঞ্জ হবে না। আমার শুধু চেঞ্জ হবে কি ডাটা, কোনটাতে ডাটা আছে কোনটাতে ডাটা নাই, ভিউ সবগুলোর ক্ষেত্রে সেম। তো আমার তো সবগুলোর জন্য ভিউ বারবার জেনারেট করার দরকারও নাই। তো তখন ওই কনসেপ্টটা ইউজ করলে লিস্ট ভিউ বা লিস্ট স্ক্রলিংটা অনেকটা স্মুথ হয়। দেখবেন আপনার যদি কখনো দুইটা লিস্ট ভিউ জেনারেট করে, একটা নর্মাল এই অ্যাপ্রোচে আর একটা ভিউ হোল্ডার দিয়ে করা, দুইটাতে আপনি ধরেন 100-র উপরে ডাটা দিচ্ছেন, স্ক্রল করেন একটা মানে খুব হাইলি ডাটা দেবেন, দুইটার মধ্যে ডিফারেন্সটা তখন প্র্যাকটিক্যালি বোঝা যাবে যে কোনটাতে আমার ফার্স্টলি ডাটা আসতেছে। এখানে প্রথমে সব ডাটা ফেস করে রেখে দেবে। না না, ওইটা না, ডাটা প্রথমে ফেস করবে না, ডাটা বসাইতে হবে সমস্যা নেই, কারণ ডাটা তো অলরেডি আমার কাছে আছে, কিন্তু ভিউ জেনারেট করতে তো একটা সময় লাগে। ভিউটা তখন আর জেনারেট করবে না, অলরেডি যেটা ভিউ জেনারেট হয়ে আসছে ওটা সে রিউজ করা শুরু করবে। তো কাস্টম অ্যাডাপ্টারের জন্য এটা মিনিমাম আর কেমন কিছু লেখার নাই। তো এখন শুধু আমার অ্যাক্টিভিটিতে গিয়ে নর্মাল আমরা অ্যাডাপ্টার যেভাবে সেট করি ওই কোডগুলো শুধু বাকি। হ্যাঁ, বিল্ডার আমরা নেক্সট ক্লাসে ডিটেলস একদম বিল্ডার ইউজ করে বাকি কাজগুলো সব দেখবো, সমস্যা নেই। আচ্ছা, কই জানি যেতে হবে আমার এটাতে। এমপ্লয়ি লিস্ট ভিউ আর কি আছে? পালানোর সময় চলে আসছে। স্যার ক্লাস ফাঁকি দেওয়ার সময় চলে আসছে। কেন? যেভাবে ভিতরে যাচ্ছি কাছে প্র্যাকটিস না করলে খবর আছে। এমপ্লয়ি হ্যাঁ, ডাটাবেজের না, ডাটাবেজের পরীক্ষা কেমন হবে? আপনার প্রজেক্টই তো দিতেছেন ডাটাবেজের উপর, আবার পরীক্ষা দিয়ে কী করবো? এমপ্লয়ি অ্যাডাপ্টার, এমপ্লয়ি ম্যানেজার, আর কিছু দরকার নেই। হ্যাঁ দেখি, এমপ্লয় ম্যানেজারটা কি স্যার? ওই যে আমরা মেথডগুলো যেখানে লিখে রাখছি ডাটাবেজ রিলেটেড, এমপ্লয়ির জন্য অ্যাডের মেথড, গেটের মেথড সবগুলো তো ওই ক্লাসে। ও অ্যারে লিস্ট,
শেষ। আচ্ছা, তো একজনের মোবাইলটা একটু দিতে হবে, অ্যান্ড্রয়েড থাকলে হবে? এয়ারড্রয়েড থাকতে হবে আর কি। আমাদের লিস্টে যে ডাটাগুলো ছিল। তাই না তো এখন? হ্যাঁ তাই না এখন? নাকি আরো এখনো যায়? যদি আপনারা চেক করে দেখছেন। তো আমরা নেক্সট ক্লাসে যেটা দেবো সেটা হলো এই যে কোনো একটা পজিশনে ক্লিক করে ওই পজিশনের আইডিটা নিয়ে ওই স্পেসিফিক আইডিটা এডিট করা অথবা ডিলিট করা। তো আজকে পর্যন্ত যে টার্গেট ছিল ইনসার্ট তারপর ভিউ, এইটুকু কমপ্লিট। তো এই পর্যন্ত এখানে যার কারো যদি কোনো কনফিউশন থাকে তো বলতে পারেন। এক সপ্তাহ স্যার অনেক